সালোক সংশ্লেষণের হার বেশি কোনটিতে? কচুরিপানা, খেজুর, বটগাছ, ভুট্টা। আমি বলেছিলাম যে একটা এটিপিতে কয়টা ফসফেট থাকে এমনি করে? 3টা ফসফেট থাকে, তাই না? আচ্ছা, এই যে ফসফেট গুলো থাকে, তোমাদের একটা জিনিস তোমরা মাথায় রাখবা। এই যে আমি নেক্সট ব্যাচে মনে হয় এই পর্যন্ত চলে আসছিল লেখাটা। যাই হোক, একটু খেয়াল করো, তোমাদের অত বেশি ডিটেলস লাগবে না। খেয়াল করো তাহলে, একটা এটিপিতে কয়টা ফসফেট থাকে? একটা, দুইটা, 3টা ফসফেট থাকে। বলতো সবচেয়ে প্রান্তীয় ফসফেট কোনটা, মানে একদম শেষের দিকে আছে কোনটা? প্রান্তে কোনটা আছে? এটা আছে না? তো বলতেছে এই যে প্রান্তীয় ফসফেট যেটা আছে, এর যে বন্ধনটা, এর তো এই বন্ধন দিয়ে তো একটা যুক্ত হয়ে আছে। তো এই প্রান্তীয় ফসফেটের এই বন্ধনে 7.3 কিলো ক্যালোরি প্রতি মোল শক্তি থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটু মাথায় রাখবা যে প্রান্তীয় যে ফসফেট আছে, সেই প্রান্তীয় ফসফেটে প্রতি মোলে 7.3 কিলো ক্যালোরি করে শক্তি থাকে, মানে 6.022 ইন্টু 10⁻23। এই এতটা এটিপি মানে কয় মোল? এতটা এটিপি মানে সমান সমান কত মোল বলো তো? 1 মোল। তার মানে 1 মোলে আমি কত বলছি? 7.3 কিলো ক্যালোরি থাকবে। তার মানে তুমি যদি এই 6.022 ইন্টু 10⁻23টা এটিপি তুমি যদি তোমার কাছে নাও, নিয়ে প্রতিটার প্রান্তীয় ফসফেটে যে শক্তি আছে সবগুলা যদি কালেক্ট করো, তাহলে তোমার শক্তির মানটা কত হবে? 7.3। এটা কিন্তু একটাতে না ভাই, এইটা থেকে একটাতে নাকি এতগুলা সবগুলা মিলে? এতগুলা সবগুলা মিলে শক্তি হবে 7.3 ইন্টু 7.3 কিলো ক্যালোরি পার মোল। যারা বুঝতে পারো না তাদেরকে আরেকবার বলি। ভাই আমি বলছি যে প্রতি মোলে, পার মোল মানে কি? 1 মোলে, 1 মোলে টোটাল কতটুকু শক্তি থাকবে? 7.3 কিলো ক্যালোরি শক্তি থাকবে। 1 মোল মানে কয়টা এটিপি? 6.022 ইন্টু 10⁻23। মানে এত সংখ্যক তুমি যদি এটিপি নাও এবং প্রত্যেকটা এটিপির প্রান্তীয় ফসফেট থেকে শক্তি বের করো, সবগুলোকে যোগ করো, তাহলে কত হবে? 7.3। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার এটিপি সম্পর্কে আরো কিছু কথাবার্তা আছে। এটিপি কে একটা সুন্দর নামে রাখা হয়। এটিপি কে জৈব মুদ্রা বলে। জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন, অনেক সময় শক্তি মুদ্রা বলা হয়, শক্তি মুদ্রাও বলা হয়। এটার কারণ কি? কারণ তোমরা তো অলরেডি বুঝতে পারতেছো, এই এটিপির মধ্যে কি আছে দেখো তো? শক্তি আছে না? কত পরিমাণ শক্তি আছে 1 মোলে? এ দেখো, তোমরা পরীক্ষার খাতায় দেখো, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তারা এটা লিখিবে যে এটিপিতে শক্তি সঞ্চিত থাকে বলে এটিপি কে শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে। বাট তুমি এভাবে লিখবা যে এটিপির প্রতি মোলে, প্রতি মোল এটিপিতে, প্রতি মোল এটিপি এর প্রান্তীয় ফসফেটে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। আমি যদি এটিপি কে ভাঙি তাহলে এই পরিমাণ শক্তি বাইরে বের হয়ে আসে। যেহেতু এটিপি এর মধ্যে শক্তি সঞ্চিত থাকছে, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা। কথা বোঝা গেছে ভাই? আচ্ছা, মুদ্রা কেন বলতেছে? আচ্ছা ধরো তোমার কাছে টাকা আছে, এই টাকাটা ভাঙিয়ে তুমি খাবার কিনতে পারবা, টাকাটা ভাঙে তুমি কোনো কিছু জিনিস কিনতে পারবা না? তো ঠিক একইভাবে এই শক্তিটাকে বের করে বা শক্তিটাকে ভেঙে আমি কোনো কাজ করতে পারবো, এজন্য এটাকে মুদ্রার সাথে তুলনা করছে। কথা কি বুঝতে পারছো? টাকা ভাঙিয়ে বা কয়েন ভাঙিয়ে আমি কি করতে পারবো? জিনিসপাতি কিনতে পারবো বা আমার কাজ করতে পারবো। ঠিক একইভাবে আমি শক্তিটাকে ভাঙিয়ে বা শক্তিটাকে ভেঙে আমি কি করতে পারি বলতো? যে কোনো কাজ করতে পারি, এজন্য এটাকে বলছে শক্তি মুদ্রা বা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন। কথাটা কি বোঝা গেছে? তাহলে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? পরীক্ষার খাতায় এভাবে লিখবা যে এটিপি কে জৈব মুদ্রা কেন বলা হয়, এভাবে সুন্দর করে লিখবা যে এটিপি এর প্রতি 1 মোল এটিপি এর প্রান্তীয় ফসফেটে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। যেহেতু এটিপি এর মধ্যে শক্তি জমা থাকে, এজন্য এটিপি কে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বলা হয়। ঠিক আছে? আরো যদি সুন্দর করে লিখতে চাও তাহলে সেটা আমাদের নোটের মধ্যে দেওয়া আছে, নোটের মধ্যে লাস্টের দিকে দেখবা শর্ট প্রশ্ন দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। কথা বোঝা গেছে ভাই? ওকে। আচ্ছা, এরপর এটিপির হিসাব কাহিনী শেষ। এখন দেখো আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আত্তীকরণ শক্তি। সবাই একটু লিখো তো ভাই, লিখো আত্তীকরণ। এটা কি বলছিলাম? আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার।
আচ্ছা, আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার এটা আসলে দুইটা অণুকে বলা হয়, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে এনএডিপিএইচ। এই দুইটাকে বলা হয় হচ্ছে আত্তীকরণ শক্তি। কেন বলা হয় একটু তোমরা খেয়াল করো লেখার পরে। তাহলে আত্তীকরণ শক্তি কাকে কাকে বলা হচ্ছে বলতো? এটিপি কে আর এনএডিপিএইচ কে। ঠিক আছে, কেন বলা হচ্ছে এটা একটু খেয়াল করো। আচ্ছা, শক্তি, শক্তি মানে তো বুঝতে পারছি আমরা এনার্জি। অ্যাসিমিলেটরি মানে কি? অ্যাসিমিলেটরি কথার অর্থ হচ্ছে যুক্ত করা বা যুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগবে, কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত করাকে আমরা বলি কি বলতো? অ্যাসিমিলেট করা বা অ্যাসিমিলেটরি মানে কি করা বলতো ভাই? যুক্ত করা। তার মানে অ্যাসিমিলেটরি বলতে আমরা বুঝতেছি যে যুক্ত করার জন্য যেই শক্তিটা লাগবে সেটাকে আমরা বলি অ্যাসিমিলেটরি পাওয়ার। এখন আমাকে বলো তো, তোমরা গতদিন পড়েছিলা আর ইউ বিপি এর সাথে বাইরে থেকে এসে কে যুক্ত হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা বলো তো, কার্বন ডাইঅক্সাইড রুবির সাথে যুক্ত হওয়ার পরে এখানে অনেকগুলো কাহিনী হয়েছিল না? এই কাহিনীগুলা হওয়ার জন্য আমার দুইটা অণুর দরকার পড়ছিল, একটা কার বলতো? এটিপির, আর একটা কার? এনএডিপিএইচ। এই দুইটা ছাড়া এই যুক্ত হওয়ার কাহিনীটা কি হতে পারতো? তার মানে বলতো কার্বন ডাইঅক্সাইডকে রুবিপির সাথে যুক্ত করার জন্য এবং যুক্ত করার পরে পরবর্তী রিয়াকশন গুলা সম্পন্ন করার জন্য আমার এটিপির শক্তিও লাগছে, আবার এনএডিপিএইচ এরও শক্তি লাগছে আমার। এখন বলবো তাহলে ভাই এটিপির মধ্যে শক্তি থাকে এটা আমরা জানি, এনএডিপিএইচ এর মধ্যে আবার কি শক্তি থাকে? দেখো ভাই, এনএডিপিএইচ এর মধ্যে যে শক্তিটা থাকে তাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং পাওয়ার। রিডিউসিং পাওয়ার, ভালো করে শোনো, রিডিউসিং পাওয়ার মানে কি? রিডিউসিং মানে কি বলতো? বিজারণ, বিজারণ, বিজারণ শক্তি থাকে। ঠিক আছে, এই দেখো তোমাদের আমি গতদিন কি বলেছিলাম? তোমাদেরকে আমি বলেছিলাম ওই যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল না, অ্যাসিড থেকে আমি কি বানাইছিলাম? অ্যালডিহাইড বানাইছিলাম, অ্যালডিহাইড, মনে আছে? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি বানাইছিলাম? অ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারেলডিহাইড বানাইছিলাম। তো এখানে কি লাগে আমি বলছিলাম? হাইড্রোজেন লাগে। মনে রাখবা, দুনিয়ার কোনো রিয়াকশনে যদি হাইড্রোজেন লাগে সেটাকে আমরা বলি হচ্ছে বিজারণ। এটাকে আমরা কি বলি বলতো? বিজারণ। তাহলে বলতো হাইড্রোজেন এখানে কে দিয়েছিল? এনএডিপিএইচ। তাহলে এনএডিপিএইচ এখানে অ্যাকচুয়ালি কি দিল? হাইড্রোজেন দিল না? তার মানে অ্যাকচুয়ালি সে এই বিক্রিয়াটাকে সে কি করলো? জারণ করলো না বিজারণ করলো? বিজারণ করলো। তাহলে এই বিজারণ করার শক্তিটা আমি কার কাছ থেকে পাইলাম? এনএডিপিএইচ। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? বিজারণ, বিজারণ শক্তি, বা কি বলি এটাকে বলতো? রিডিউসিং পাওয়ার। যারা বুঝো না তাদের জন্য আরেকবার বলি, যারা বুঝতে পারো না খেয়াল করো। ভাই এটিপির মধ্যে শক্তি থাকে তো তোমরা জানো, এটিপির মধ্যে কোন শক্তি থাকে? ওই যে 7.3 কিলো ক্যালোরি পার মোল শক্তি থাকে। আচ্ছা, এবার এনএডিপিএইচ এর মধ্যে কি শক্তি আছে ভাই? এনএডিপিএইচ এর মধ্যে আছে বিজারণ শক্তি। বিজারণ মানে অন্যকে বিজারিত করতে পারার শক্তি। তো দেখো ভাই, এই যে এখানে অ্যাসিড যেটা, দেখো তো অ্যাসিডকে বিজারিত করে অ্যালডিহাইড বানাইলো কে? এনএডিপিএইচ না? কিভাবে বানাইলো সে? সে হাইড্রোজেন প্রোভাইড করলো। এইটাকে আমরা বলি হচ্ছে রিডিউসিং পাওয়ার, অন্যকে বিজারিত করার শক্তি। তাহলে দেখো এটিপি এর শক্তি আর এনএডিপিএইচ এর বিজারিত করার শক্তি, এই দুইটা মিলে কি হয়েছে বলতো? কার্বন ডাইঅক্সাইডের সাথে রুবিপি কে সুন্দর করে যুক্ত করে এখান থেকে কি বানাইছে? গ্লুকোজ বানাইছে না? এই প্রক্রিয়া, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। তোমাদেরকে কখনো এটা আসবে না পরীক্ষায় যে অ্যাসিমিলেটরি পাওয়ার বলতে কি বোঝায়, এটা আসবে না। এটা আসতে পারে যে অ্যাসিমিলেটরি পাওয়ারটা কি, কাকে বলা হয়, এটিপি আর এনএডিপিএইচ। জাস্ট খালি জেনে রাখো তোমরা কেন বলা হয়। কারণ এনএডিপিএইচ কি করতেছে বলতো? রিডিউস করতেছে। কাকে রিডিউস করছে? কাকে বিজারণ করছে? রিডিউস মানে কিন্তু কমানো না, এখানে এখানে বিজারণ। রিডিউস করা মানে কি? বিজারণ। অক্সিডেশন মানে কি বলতো? জারণ। অক্সিডেশন আর রিডাকশন বলে না? অক্সিডেশন মানে জারণ আর রিডাকশন মানে কি? বিজারণ। তার মানে বলতো ভাই অ্যাসিডকে রিডাকশন করা বা বিজারণ করতেছে কে? এনএডিপিএইচ না? কিভাবে বিজারণ করতেছে? হাইড্রোজেন প্রোভাইড করে। তো হাইড্রোজেন প্রোভাইড করার এই ব্যাপারটাকে আমরা বলি রিডিউসিং করা বা বিজারণ করা। এই শক্তিটাকে আমরা বলি বিজারণ শক্তি। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে বলো এটিপির মধ্যে আছে নর্মাল শক্তি আছে, কতটুকু শক্তি আছে? 7.3 কিলো ক্যালোরি পার মোল। আর এনএডিপিএইচ এর মধ্যে কি আছে বলতো? রিডিউসিং শক্তি বা বিজারণ পাওয়ার, বিজারণ শক্তি। এই দুটোকে একসাথে আমরা বলি হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার। কথা বোঝা গেছে? তোমাদের সিলেবাসেও নাই, এমনি পড়ালাম আর কি। সালোক সংশ্লেষণ দুই ধাপে, একটা হচ্ছে কি আলোক নির্ভর পর্যায় আর একটা কি অন্ধকার পর্যায় না ভাই? মানে তোমরা তো দেখতেছি, তাহলে প্রথমে কোনটা? আলোক নির্ভর পর্যায়। তাহলে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াগুলো আগে হবে, তারপরে অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো হবে। এটাই তো কাহিনী নাকি? তাহলে ধাপ, এই সবাই তাকাও, কথা বলো না। ধাপ 1 আর ধাপ 2, কেউ ভ্যাবলার মতো তাকায় থাকবে না ভাই, এগুলো তো সব পড়ানো হয়েছে। এমন একটা ভান করতেছে মনে হচ্ছে কিছুই পড়ানো হয়নি, এরকম একটা অবস্থা। কতবার করে পড়ানো হয়েছে এগুলা? আলোক নির্ভর পর্যায়ে একটা কি, আরেকটা হচ্ছে অন্ধকার, এগুলো বলা হয় নাই? অন্ধকার পর্যায়ে। আলোক পর্যায়ে কি কি হয় কাহিনী? তোমাদের আমি বলেছিলাম, আলো এসে পড়ে,
পানি ভাঙে, ইলেকট্রন দেয়, ওখান থেকে যে তোমার NADPH তৈরি হয়, এখান থেকে ATP তৈরি হয়, এগুলো বলা হয়েছে না? বলা হয়েছে না এগুলা? এখন দেখো তো ভাই, আলোক নির্ভর পর্যায়ে ভালো করে একটা কথা শোনো। আলোক নির্ভর পর্যায়ে দুইটা জিনিস উৎপন্ন হয়, কি কি সেটা? একটা হচ্ছে ATP আর NADPH। এগুলো তৈরি হয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। দেখো তো এখানে ভাঙছে কোন জিনিসটা? পানি ভাঙছে না? পানি যদি না ভাঙতো এগুলো একটাও তৈরি হইতো? তার মানে এই আলোক নির্ভর পর্যায়ের মেন রিয়াকশনটা কি? পানি ভাঙ্গা কি তৈরি করা? দুইটা হাইড্রোজেন, দুইটা ইলেকট্রন আর একটা কি? অক্সিজেন, এই জিনিসটা তৈরি করা। এখন আমাকে বলো তো, এখন আমাকে ভালো করে কথা শুনবা, কেউ এখানে ঝামেলা করবে না। আমাকে বলো তো, এই যৌগে H2O এর জারণ মান কত? পানির জারণ মান কত? 0। কারণ যে কোনো যৌগের জারণ মান আমরা কি বলছিলাম? 0 বলছিলাম। তার মানে H2O পানির জারণ মান কত ভাই? 0। এখন আমি চাচ্ছি অক্সিজেনের জারণ মানটা বের করতে। হাইড্রোজেনের জারণ মান কত বলেছিলাম? 1 বলেছিলাম। তাহলে 1 আর হাইড্রোজেন কয়টা আছে এখানে? 1 × 2 প্লাস x মানে তো অক্সিজেন ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত আসতেছে? -2। তাহলে বলো তো পানিতে পানির জারণ মান কত? 0। কিন্তু পানিতে অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে অক্সিজেনের জারণ মান কত বলো তো এখানে? -2। এতটুকু বোঝা গেছে ভাই? -2। এবার বলো তো এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের জারণ মান কত? এই অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেন কিন্তু এমনি এমনি পড়ে আসছে, এ কিন্তু মানে এখন একটা মুক্ত যৌগ। যে কোনো মুক্ত যৌগের জারণ মান 0 সবসময়। এ কি কারোর সাথে যুক্ত হয়ে আছে? যুক্ত থাকলে তুমি বলতে পারতা, আলাদা বিষয় বলতে পারতা। আর সে এখন মুক্ত না ভাই, তো যেহেতু সে মুক্ত, তার জারণ মান কত হবে? এই অক্সিজেনটা কি করে? বাইরে বেরিয়ে চলে যায় না? ও কি বসে থাকে ওর ভেতরে? তাহলে সে এখন মুক্ত না, সে তো উড়ে চলে যাচ্ছে বাইরে। যে কোনো মুক্ত জিনিসের জারণ মান কত হয়? 0। তাহলে বলো আমাকে, অক্সিজেনের জারণ মান এখানে -2, এখানে কত? এখন আমাকে বলো তো জারণ মান কমলো না বাড়লো? কমে গেল। তোমার কাছে কিছুই ছিল না, -2 ছিল, তোমাকে কেউ 0 বানাইছে। এটা কি মানে তোমার ঋণ ছিল ভাই, তোমাকে কেউ 2 টাকা দিয়ে তোমাকে 0 বানাইছে। এটা কি ভালো না খারাপ? তো অবশ্যই ভালো না। তাহলে এটা কি বলছো বলতো? বাড়লা না তুমি, এখন তুমি মাইনাসে ছিল, এখন কি হয়ে গেছে? তুমি 0 হয়েছে তাও মোটামুটি। তার মানে এটা কি করছে? বাড়ছে। মনে রাখবা এখানে কি জারণ বাড়লো না, জারণ সংখ্যা কি হলো? জারণ সংখ্যা কি হলো বলতো? বাড়লো। এই প্রক্রিয়াকে, এই বিক্রিয়াটাকে এখন আমি বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলবো বলতো? জারণ বিক্রিয়া। তাহলে বলো ভাই, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন অণুটি জারিত হচ্ছে? অক্সিজেন। অক্সিজেনটা কার মধ্যে আছে? পানির মধ্যে। তাহলে আমি এই কথা বলতে পারি পানিটাই কি হচ্ছে বলতো? জারিত হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? খেয়াল করো আরেকবার। দেখো তো ভাই, কি বললাম এখানে? পানির অণুতে অক্সিজেনের জারণ মান -2 আর এখানে জারণ মান কত? 0। যেহেতু -2 থেকে 0 হয়েছে, মানে কি বৃদ্ধি পাইছে না? তাহলে কি হয়েছে দেখো তো, জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কি হয়? বাড়বে। তাহলে আমি এই কথা বলতে পারি জারণে জারণ বাড়ে। বলতে পারি না? তোমরা এই জিনিসটা মনে রাখবা, জারণে কি বাড়ে? জারণ বাড়ে, মানে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কি করবে? বাড়বে। তাহলে একটু এটা এই ছন্দটা মনে রাখো যে জারণে জারণে, এগুলো কেমিস্ট্রিতে পড়াবে তোমাদের। জারণে জারণ বাড়ে, তাহলে জারণ বিক্রিয়ায় কে বাড়ে? জারণ সংখ্যা বাড়ে। জারণ সংখ্যা এখানে কার বাড়ছে? অক্সিজেনের বাড়ছে। এখন অক্সিজেনটা কার ভেতরে আছে? এখানে পানির ভেতরে আছে। তাহলে পানিটা এখানে কি হয়েছে বলতো? জারিত হয়েছে। কথা বোঝা গেছে ভাই? কথা বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, একটু পরে তুলো, তোমরা আগে শুনে নাও। এখন আসো অন্ধকার বিক্রিয়াতে। অন্ধকার রিয়াকশনে কি হয়েছে তোমাদের একদম সুন্দর করে আমি বলি ভাই। অন্ধকার রিয়াকশনে কি হয়েছে? কার্বন ডাই অক্সাইড ছিল তোমার কাছে, কার্বন ডাই অক্সাইড ছিল না? সাথে আগে কার্বন ডাই অক্সাইড ছিল না? কে ছিল বসে ওখানে? আগে একটা লোক বসেছিল, তার নাম কি? RUBP। তাহলে এখানে RUBP ছিল, ভালো করে শোনো। RUBP ছিল, এর সাথে যুক্ত হয়েছে কি এসে? কার্বন ডাই অক্সাইড। এই দুইটা বিক্রিয়া কইরা এখানে কি বানাইছে? C6H12O6 এটা বানাইছে, তাই না ভাই? এটাকে আমি রিঅ্যাকশন নাম্বার 1 দিলাম, এটাকে আমি রিঅ্যাকশন নাম্বার 2 দিলাম। কথা বোঝা গেছে ভাই? এখন আমাকে বলো, রুবিপির কোনো রিঅ্যাকশন আমরা এখানে দেখবো না, বা রুবিপির কোনো গঠন আমরা এখানে দেখার দরকার নাই। এখন বলো তো এই বিক্রিয়াতে কার্বনের জারণ মান কত? কার্বন আবার বলে 0, তোমাদের তো মারা দরকার। টোটাল কার্বন ডাই অক্সাইডের জারণ মান কত? 0। এবার কার্বনের জারণ মান আমি বের করতে চাচ্ছি, তাহলে কার্বনেরটা আমি x ধরবো,
প্লাস অক্সিজেনের জারণ মান কত হয় নরমালি -2 ইন্টু কত 2 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে x -4 ইজ ইকুয়াল টু কত, তাহলে x ইজ ইকুয়াল টু কত 4। তাহলে বলো তো কার্বন ডাই অক্সাইডে কার্বনের জারণ মান কত পাইলাম আমি এখানে 4 নাকি +4? এখানে পাইছি আমি +4, কারণ জারণ মান কিন্তু প্লাস মাইনাস হয়। এখন আমাকে বলো তো এই যোগে চলে আসো যে C6H12O6, সবার মাথা খারাপ হয়ে গেছে এবার। C6H12O6 পুরা যোগে জারণ মান কত 0। আমি এখন কার্বনের জারণ মানটা বের করতে চাচ্ছি, তাহলে কার্বনের জন্য x ধরবো, আর কয়টা x 6টা, তাহলে কয় হবে 6x প্লাস হাইড্রোজেন জারণ মান কত 1, তাহলে 1 ইনটু কত 12 প্লাস অক্সিজেন জারণ মান -2 ইনটু কত 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে 6x প্লাস 12 মাইনাস কত 12 ইজ ইকুয়াল টু কত 0, 6x ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত 0 না, x ইজ ইকুয়াল টু 6 0 না। আচ্ছা তাহলে বলো তো ভাই এইখানে কার্বনের জারণ মান কত, এইখানে কার্বনের জারণ মান কত 0। তাহলে বলো এই বিক্রিয়াতে এই কেউ ইয়া করবে না, খেয়াল করো, কিন্তু সহজ পড়া রে ভাই, তোমরা যা যা পড়ছো তাই বলা হচ্ছে। আলোক নির্ভর পর্যায়ে কি হয়েছিল, পানি ভাঙ্গা এটা তৈরি হয়েছিল, অক্সিজেনের জারণ মান -2, এখানে 0, জারণ সংখ্যা বেড়ে গেছে, তার মানে এখানে পানির কি হয়েছে জারণ হয়েছে। কথা বোঝা গেছে। এখানে কার্বন ডাই অক্সাইডের জারণ মান +4, এখানে কার্বন ডাই অক্সাইডের জারণ মান কত 0, বের করার প্রক্রিয়া তো বুঝতে পারছো। আচ্ছা তার মানে এখানে বলো তো জারণ মান কি হলো, এবার বলো বাড়ছে নাকি কমছে। এখান থেকে এখানে জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা কি হয়েছে কমে গেছে না, তাহলে বলো তো জারণে জারণ বাড়ে, এর সাথে কি মিলতেছে এটা, তাহলে এটা কি জারণ বিক্রিয়া, এটা কি বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে ভাই বিজারণ বিক্রিয়া। কথা বোঝা গেছে। কারণ কি বলতো জারণ সংখ্যা কি হয়ে গেছে কমে গেছে। তাহলে আমাকে বলো তো অ্যাকচুয়ালি এখানে কে বিজারিত হয়েছে, কার্বন ডাই অক্সাইড না। দেখো কার্বনের জারণ সংখ্যা কমে গেছে, কার্বনটা কার ভেতরে আছে, কার্বন ডাই অক্সাইডের ভেতরে না, তার মানে কার্বন ডাই অক্সাইডটা এখানে কি হয়ে গেছে বিজারিত হয়ে গেছে। পানির ভেতরে অক্সিজেন ছিল, অক্সিজেনের জারণ মানটা বেড়ে গেছে, মানে এখানে পানি কি হয়েছে বলতো জারিত হয়েছে। কথা বোঝা গেছে। তাহলে বলতো আলোক পর্যায়ে পানিটা কি হয়, আলোক পর্যায়ে পানি জারিত হয়, আর অন্ধকার পর্যায়ে পানি কি হয়, কার্বন ডাই অক্সাইড কি হয়, কার্বন ডাই অক্সাইড বিজারণ হয়। এখন ভাই বলো, এবার আমার কথাটা শোনো, তার মানে বলো তো ভাই কার্বন ডাই অক্সাইড বিজারণ করা ছাড়া আমি কি দুনিয়াতে কখনো গ্লুকোজ বানাইতে পারবো, সম্ভব না। তুমি হাজার চেষ্টা করে নাও, কার্বন ডাই অক্সাইড, এই পিছনে, এই সামনে চলে, এখানে তাদের বের হবে সামনে চলে, ফাঁকা আছে হট সিট, তাড়াতাড়ি এই ফাঁকা হতো সাইড দে, চলো চাপ। হ্যাঁ খেয়াল করো কি বললাম, তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডের জারণ মান কত ছিল ভাই 4, এখানে কত 0, তাহলে কি বললাম, আচ্ছা এটা তো বলে ফেলছি অলরেডি, কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কি বানাইছে এখানে গ্লুকোজ। তুমি দুনিয়াতে চেষ্টা করে নাও যতই, তুমি কার্বন ডাই অক্সাইডকে এইভাবে বিজারণ করা ছাড়া কখনোই কি করতে পারবা না, এই গ্লুকোজ বানাইতে পারবা না। কথা বুঝতে পারছো। এখন বলো তো ভাই এই কার্বন ডাই অক্সাইডের এই বিজারণ প্রক্রিয়া কি এমনি হচ্ছিল, এটা করার জন্য কি আমার রুবিপি দরকার পড়ছে না। তাহলে যেখানে রুবিপির দরকার পড়ে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য, ওই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে C3 বিক্রিয়া বা কেলভিন চক্র। কথা বুঝতে পারছো। আরেকটা প্রক্রিয়া আছে যেখানে কার্বন ডাই অক্সাইড, ধরো সাপোজ আম গাছ, ভালো করে শোনো, তোমাদের অলরেডি বলছি এটা তাই না, তাহলে আম গাছ যখন চিন্তা করতেছে, ভালো করে শোনো, আম গাছের তো ভাই গ্লুকোজ বানাইতে হবে নাকি, তার তো শক্তি লাগবে। এখন সে গ্লুকোজ বানাইতে গেলে আম গাছও জানে যে কোনো গ্লুকোজ বানাইতে গেলে আমার কার্বন ডাই অক্সাইড কি করতে হবে, জারণ না বিজারণ করতে হবে। তো এখন সে বললো আচ্ছা ঠিক আছে কার্বন ডাই অক্সাইড আমি বিজারণ করে কি বানাবো, আমি হচ্ছে গ্লুকোজ বানাবো। কিন্তু আম গাছে এই প্রক্রিয়াটা হইতে গেলে একা একা হবে না, এখানে তোমার কাকে দেওয়া লাগবে বলতো, RUBP। যেহেতু RUBP এই প্রক্রিয়ায় হেল্প করলো, এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে কেলভিন চক্র। এটাকে আমরা কি বলি বলো, কেলভিন চক্র। কিন্তু তুমি যদি ইয়াতে চলে যাও, ভুট্টা গাছে চলে যাও, ভুট্টার ক্ষেত্রে কি হবে, কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কি তৈরি করবে বলতো, গ্লুকোজ। কিন্তু এখানে কিন্তু আর রুবিপি কাজ করবে না, এখানে আরেকটা পদার্থ কাজ করে যার নাম হচ্ছে পেপ। কি নাম বলতো, পেপ। তোমার যা এতটুকু মনে রাখলেই হবে, পেপ, ফসফোইনল পাইরুভেট এর নামে একটা যৌগ আছে, এ কি করে এখানে কাজ করে। তাহলে যদি পেপ কাজ করে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য, তখন সেটাকে আমরা কি বলবো C4, এটাকে আমরা কি বলবো C4।
ঠিক আছে। আর যদি সেটা পাথরকুচি হয়, যদি পাথরকুচিতে কি হয়েছে বলতো, সেখানেও কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি করবে, গ্লুকোজই বানাবে, কিন্তু সেখানে একটা অ্যাসিড কাজ করে, সিএএম চক্র বলি আমরা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, সিএএম চক্র। কথা বুঝতে পারছো? আশা করি একটা নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই। দেখো আলোক পর্যায়ে কিন্তু সবারই হইতেছে, এই কাহিনী কিন্তু সবারই হচ্ছে, কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে কোথায় এসে, অন্ধকার পর্যায়ে। অন্ধকার পর্যায়ে করতে গেলে আমার কার্বন ডাই অক্সাইডকে বিজারণ করা লাগবে। কার্বন ডাই অক্সাইডকে বিজারণ করার তিনটা পদ্ধতি, এক একটা গাছ এক এক রকম ভাবে করে। যেই গাছ রুবিবি ইউজ করে সেটাকে আমরা বলি কেলভিন চক্র, যেই গাছ পেপকে ব্যবহার করে তাকে আমরা বলি হচ্ছে C4 চক্র, যেমন ভুট্টা। যেই গাছ সিএম ব্যবহার করে তাকে আমরা বলি সিএম চক্র। কথা বোঝা গেছে? তাহলে বলো, কার্বন যদি তুমি সালোক সংশ্লেষণ করতে চাও, অর্থাৎ গ্লুকোজ বানাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই কার্বন ডাই অক্সাইড কি করতে হবে বলতো, বিজারণ। তোমাদের বইতে একটা লাইন লেখা আছে, কই যেন লাইনটা দেখলাম, এই লাইনটা তোমরা অনেকে হয়তো নাও বুঝতে পারো। এই দেখো এখানে লেখা আছে যে পানিটা কি হয়, এই প্রক্রিয়ায় পানিটা জারিত হয় আর কার্বন ডাই অক্সাইড কি হয়, বিজারিত হয়। লাইনটা এবার বোঝা গেছে? এখন বলো তো, আমি জানি না, তুমি জিজ্ঞাসা করো, তুমি আমাকে কেন বলছো? এই কি ও আমাকে বলতেছে একটা প্রশ্ন করার জন্য, তো নিজের মুখ আচ্ছা, আস্তে আস্তে বলছো, তুমি এত জোরে চিল্লাচ্ছ কেন? এই কেউ জোরে কথা বলবে না, এটা আস্তে করে বলা যায় না, সবাইকে শোনানোর দরকার আছে। তুমি বলতা যে ভাইয়া ও একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, চিল্লা চিল্লা বলতেছে। বলো কি প্রশ্ন, বলো। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, এখানে হচ্ছে এটা 1 নম্বর রিয়াকশন নাকি 2 নম্বর রিয়াকশন? আচ্ছা বলো তো, তোমরা যে পড়ছো না ম্যাথে 1 + 2 করে পাই, তো আমরা 1 + 2 যদি করে দেই, 1 + 2, এই দেখো 1 + 2 যদি আমি করে দিই, তাহলে এখানে কি থাকবে, বাম পাশে পানি থাকবে, প্লাস এপাশে কি থাকবে, এটা রুবি পি প্লাস কার্বন ডাই অক্সাইড। সব সময় কি রুবি পি আমি থাকবে? যদি আম গাছ আছে তাহলে রুবি দিব, ভুট্টা দিলে কি দিব, ওখানে পেপ দিব, ওই সিএম দিলে ওখানে আলাদা জিনিস দিব, তাই না? তার মানে রুবি পি কিন্তু সবসময় কনস্ট্যান্ট না, এজন্য আমরা রুবি পিটা এখানে ইউজ করবো না। তাহলে মেইন উপাদানটা কি বলতো, পানি। আর এখানে কে বিক্রিয়া করতেছে, কার্বন ডাই অক্সাইড। এটা বিক্রিয়া করে কি তৈরি করছে এখানে বলতো, গ্লুকোজ তৈরি করছে না? এই জন্য তোমাদেরকে বলা হয়েছিল, দেখো খেয়াল করো। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমি একবারে বিক্রিয়াটা লিখে দিই। তাহলে 1 আর 2 যোগ করে পাই আমরা কি, C6H12O6 প্লাস, এই যদি আমি বাম পাশে যোগ করি তাহলে ডান পাশে যোগ করতে হবে না? তাহলে বাম পাশে তুমি কি যোগ করলা, পানির সাথে রুবি পি আর কার্বন ডাই অক্সাইড। রুবি পিটা আমরা এখানে লিখবো না, আমরা শুধু কি লিখবো, পানি কার্বন ডাই অক্সাইড লিখবো। ডান পাশে যোগ করো, তাহলে কি পাবো তুমি এখানে, C6H12O6, C6H12O6 আর কি দিলা, অক্সিজেন দিলা। কখনো বিক্রিয়াতে দেখছো হাইড্রোজেন আর ইলেকট্রন থাকে? এগুলো আমরা এখানে দিব না। তাহলে বলো তো ভাই, মেইন রিঅ্যাকশনটা এটা হয়ে যাচ্ছে না? এখন তোমরা খালি সমতা করে ফেলো। সমতা বলা হয়েছিল না তোমাদের, কিভাবে সমতা হবে, 6 অণু কার্বন ডাই অক্সাইড আর কত অণু পানি, এখানে 12 অণু পানি। এটা এটা আগে হবে, এটা পরে লিখতে হবে যদিও একসাথে আর কি। আর এখানে কি হবে, কত অণু, 6 অণু কি হবে, অক্সিজেন হবে নাকি, এরকম হবে? আচ্ছা তাহলে এখন বিক্রিয়াটা মিলাও তো, মিলছে কিনা। হাইড্রোজেন কত, 12 দুগুণ 24, এখানে 12টা, আর এখনো তো মিলে নাই, একটা হাইড্রোজেন লাগবে। হ্যাঁ এখানে কি হবে বলতো, 6 অণু, এখানে পানিও 6 অণু পানি না 12 অণু পানি, 6 দুগুণ 12, 12 24, এখানে এইভাবে তোমার বিক্রিয়াটা মিলাইতে হবে। কথা বুঝতে পারছো? এই এক্সট্রা পানিটাও এখানে হালকা করে তৈরি হয় অল্প একটু। কথা বোঝা গেছে? তাহলে এই বিক্রিয়াটা তাহলে কেমনে হইলো, এটা কি বুঝতে পারলা? এই জিনিসটা তোমাদের অনেকেরই ক্লিয়ার ছিল না, আশা করি এখন বিষয়টা বুঝতে পারছো, যে আমরা আলোক পর্যায়ের বিক্রিয়া আর অন্ধকার পর্যায়ের বিক্রিয়া দুটাকে যোগ করে দিলে আমি কি পাবো, সালোক সংশ্লেষণের মেইন বিক্রিয়া পাবো। তুলে নাও প্রভাবক গুলা বইয়ের শেষে যেটা আছে, চ্যাপ্টারের শেষে প্রভাবক গুলা পড়বা। কোনটা, এটা জারণ সংখ্যা বাড়লো এখানে, তার মানে জারণ বিক্রিয়া হইলো। জারণ বিক্রিয়া বাড়লো মানে কি বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়া হলো। আর এখানে কত ছিল, 0, তাহলে জারণ সংখ্যা কি হয়েছে, এখানে বাড়ছে। এটা এই বিক্রিয়া নাম মনে হয় অন্য বিক্রিয়া। যাই হোক, আমি তোমাদের একটু বলে দিই, এমন কিছু বিক্রিয়া আছে যেই বিক্রিয়ায় একটা যৌগের মধ্যে যদি 2টা মৌল থাকে, একজনের জারণ হইতেছে আরেকজনের বিজারণ হচ্ছে, এরকম যৌগগুলোর একটা নাম আছে, আমার নামটা এখন মনে নাই, কেমিস্ট্রিতে পড়বা তোমরা ইন্টারনেটে উঠলে, ঠিক আছে? কার, হ্যাঁ আচ্ছা এখানে হাইড্রোজেন দেখতো, হাইড্রোজেন জারণ মান বের করতো, এখানে হাইড্রোজেন এখানে 1 না, 1 তো, এইখানে হাইড্রোজেন জারণ মানটা কত দেখতো, এই মনে রাখবা H+, এখানে হাইড্রোজেনের জারণ মান কত, 1। এই H+ মানে কি, একটা প্লাস আছে না, মনে রাখবা চার্জ যত জারণ মান তত।
তাহলে এই বাম পাশে জারণ মান কত? হাইড্রোজেনের 1, এই পাশে জারণ মান কত? 1। 1 দিয়ে কোনো কিছু হবে? এখানে অ্যাকচুয়ালি এইচ এর কোনো কিছুই হয় নাই, জারণও হয় নাই, বিজারণও হয় নাই। তাহলে জারণটা হইছে কার? শুধু অক্সিজেনের। এই জন্য আমি পুরা পানির বলতেছি কি হয়েছে, জারণ হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের জারণ মান কত? 4। এখানে কার্বনের কি হয়েছে? বিজারণ হয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে দেখো তো, অক্সিজেনের কি হয়েছে? এখানে বিক্রিয়াটা কই? এইখানে অক্সিজেনের জারণ মান কত? -2 না? আর এখানে অক্সিজেনের জারণ মান কত? এখানে 0। তাহলে কি হয়েছে? বাড়ছে। তাহলে একসাথে কি হয়ে গেল? আচ্ছা বাদ দাও এগুলো ভাই, এগুলো মনে হয় মানে আমি মনে হয় ইয়ে করে ফেলতেছি, বাদ দাও এগুলো। মনে করো এখানে এখানে কার্বনের, খেয়াল করো ভাই, কার্বনের জারণ মানে এখানে +4, যেভাবে তোমাদের বলা হয়েছে এভাবে তোমাদের বইতে সবকিছু লেখা আছে। কার্বনের জারণ মান +4, এখানে হচ্ছে ভাই কার্বনের কত? 0, তাই না? তাহলে এখানে জারণ সংখ্যা কি হলো? কমে গেল, এটা বিজারণ হয়েছে। এই মনে রাখো। কেমিস্ট্রি নিয়ে আসো না, তখন দেখা যাবে আমি শহীদ হয়ে যাবো, তখন সব ঝামেলা হয়ে যাবে। হয়েছে? এরপর হয়েছে। আচ্ছা এরপরে আমি কি বললাম, আর কি বললাম এখানে? প্রভাবক। আচ্ছা প্রভাবকের ক্ষেত্রে একটু তোমাদের বলে দেই, কিছু কথাবার্তা একটু এখানে লেখা আছে। যেমন দেখো, প্রভাবক তোমরা পড়ছো না এখানে? এই প্রভাবকগুলোর নাম পড়ছো না এখানে? আলো প্রভাবক, তারপরে ক্লোরোফিল প্রভাবক, এগুলা। তবে একটা জিনিস মনে রাখো, তাপমাত্রার ক্ষেত্রে প্রভাবক হিসেবে তখন তাপমাত্রা কাজ করে। তাপমাত্রার ক্ষেত্রে মাথায় রাখবা, একদম 0°C তাপমাত্রায় এবং 45°C তাপমাত্রার উপরে সালোক সংশ্লেষণের মানটা কি রে ভাই, সব পড়ে যাইতেছে আজকে। সালোক সালোক সংশ্লেষণের মানটা কি হয়ে যায় বলতো? কমে যায়। কখন কমে যায়? এই কথা না, 0°C তাপমাত্রা আর 45°C তাপমাত্রার উপরে কি হয় বলতো? সালোক সংশ্লেষণের মান কমে যায়। তাহলে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয় কখন? মনে রাখবা 22 থেকে 35°C তাপমাত্রায় সবচেয়ে ভালো কি হয়? সালোক সংশ্লেষণ হয়। এটা তোমাদের বইতে লেখা আছে। 22 থেকে কত? 35°C। লিখে নাও, লিখে নাও, 22 থেকে 35°C তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বেশি হয়। কারণ তো আজকে করা যাবে না। শ্বসন, এই দেখো শ্বসনের ব্যাপারটা হচ্ছে, তোমাদের আমি আগে কাহিনী করি আর কি, সবাই ভালো করে শোনো। শ্বসনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? দেখো ভাই, শ্বসনকে আমরা নরমালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহি শ্বসন, আর একটা হচ্ছে অন্ত শ্বসন। ব্যাপারটা একটু ভালো করে বুঝো। তোমাদের কাউকে শ্বসন জিজ্ঞেস করলে বলে সবাত আর অবাত। অ্যাকচুয়ালি শ্বসন দুই প্রকার, একটা কি বলতো? বহি, একটা হচ্ছে বহি শ্বসন, আর এটার নাম কি বলতো? অন্ত শ্বসন। অন্ত মানে তোমরা বুঝতে পারতেছো, অন্ত মানে ভেতরের দিকে হবে কোথাও, ঠিক আছে? আচ্ছা এখন শ্বসন ব্যাপারটাতে আমরা চলে আসি। দেখো বহি শ্বসনটা হচ্ছে এরকম, বহি শ্বসনটা হচ্ছে কিছুটা এরকম। ধরো তোমার কাছে এটা মনে করো তোমার, তুমি, ঠিক আছে? এটা হচ্ছে তার নাক, এটা হচ্ছে মনে করো মুখ। এই তোমরা তো এখন পর্যন্ত মনে হয় জুওলজির কোনো টপিক তোমাদের পড়ানো হয়নি না? আচ্ছা এটা হচ্ছে তোমার মনে করো নাক। নাক দিয়ে নর্মালি কি ঢোকে? আমাদের হচ্ছে অক্সিজেন প্রবেশ করে। অক্সিজেন প্রবেশ করে না? এই অক্সিজেনটা কি করে? আমার এদিক দিয়ে আসে, আসার পরে আমার গলার এখানে টোটাল দুইটা নালী আছে। আমার গলার এখানে কয়টা নালী আছে? দুইটা। একটা হচ্ছে সামনের দিকের নালী, তোমরা গলার সামনে হাত দিলে বুঝতে পারতেছো, দেখো একটা সামনে নালী আছে না? এটা হচ্ছে সেই নালীটা। আর পেছন দিকে আরেকটা নালী আছে এখানে, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের খাবার নালী, বা আমরা কি বলি এটাকে? অন্ন নালী। এই কথা বলবো না। তাহলে আমি যদি এইভাবে দাঁড়াই, তাহলে আমার সামনের দিকে যে নালীটা আছে এটা হচ্ছে এই নালীটা, এটাকে আমরা কি বলি বলতো? শ্বাস নালী। আর পেছন দিকে এই নালীটাকে কি বলি? এটা ঠিক পেছন দিকে আছে, এটাকে আমরা কি বলি? অন্ন নালী। ধরো তুমি হচ্ছে মুখ দিয়ে খাবার খাইছো, খেয়াল করো ভাই, তুমি মনে করো মুখ দিয়ে ফুড, ফুড মানে হচ্ছে খাবার, এফ মানে ফুড। এই খাবারটা এদিক দিয়ে আসছে, আসার পর দেখো তো ভাই, এই কথা বলতেছে কে? তোমার এখান থেকে অক্সিজেন প্রবেশ করছে, এখানে কি প্রবেশ করছে? ফুড। এখন অক্সিজেন আর ফুড দুইটা যাওয়ার জন্য এখানে কয়টা রাস্তা আছে? দুইটা রাস্তা। এখন কে কোন দিক দিয়ে যাবে, তাই না? এখানে তো একটা ব্যাপার আছে। ধরো ফুড চলে গেল সামনে দিয়ে, আর অক্সিজেন চলে গেল মনে করো পিছন দিয়ে, তাহলে কি হবে? তাহলে ঝামেলা হয়ে যাবে না? মরে যাওয়ার কথা। এখন দেখো এখানে অনেক মেকানিজম আছে, এগুলো আমি এখন বলতেছি না, তোমরা পরে শিখবে। এখানে একটা ঢাকনা থাকে, ওই ঢাকনাটা খাবারকে ঢুকতে বাধা দেয়, ঠিক আছে? দেখো এখন দেখো এখান থেকে কি হবে? এই যে অক্সিজেনটা খাইছিল, অক্সিজেনটা তুমি নিছিলা নাক দিয়ে, এই অক্সিজেনটা এখানে এসে এখানে প্রবেশ করবে সামনের দিকে। কথা বোঝা গেছে? আর এই যে ফুড বা তুমি খাবার খাইছিলা না, এই খাবারটা চলে আসবে কোথায় বলতো? এখানে চলে আসবে হচ্ছে এইখানে। এখন খাবার নিয়ে কথাবার্তা আমাদের নাই, খাবার নিয়ে কথাবার্তা আমরা পরে শিখবো। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে শ্বসন। শ্বসন মানে আমার কি মেনলি বলতো? অক্সিজেন নিয়ে কাজ কাম।
এই নালীটা এবার নিচে নেমে আসবে, খেয়াল করো, এই নালীটা এবার কি করবে, নিচের দিকে নেমে আসবে, আসার পর সে দুইটা ভাগে ভাগ হয়ে যায় এমনি করে, একটা চলে যায় একটা ফুসফুসের মধ্যে, আরেকটা চলে যায় আরেকটা ফুসফুসের মধ্যে। কথা বুঝতে পারছো? তাহলে এই নালীটার নাম কি ছিল, আমরা কি বললাম, এটাকে আমরা বললাম হচ্ছে শ্বাস নালী। এই নালীটার নাম কি, এই নালীটার নাম, এই তুই দাঁড়া, দাঁড়া দাঁড়া, তুই তুই হ্যাঁ দাঁড়া দাঁড়া, তুই না, পিছনে পিছনের বেঞ্চে, তুই তুই হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া, কি বললি ওরে, কি বললি ওরে, হাসলি কেন, সামনে চলে আয়, এখানে সামনে, চেয়ারে বস, ওই চেয়ারে, রাজা যা রাজা, ওই চেয়ারে বস আর ওই টেবিলের উপর খাতা রাখ, লাগাও, হ্যাঁ দেখা যাবে, ওখানে দেখতে হবে কষ্ট করে, হ্যাঁ সরা, হ্যাঁ বস এবার ওখানে, হ্যাঁ দেখাও। তাহলে কি বললাম ভাই, অক্সিজেন প্রবেশ করলো, অক্সিজেনটা এদিক দিয়ে এসে কি করলো, সামনে দিয়ে এসে কোথায় যাবে এখন বলো, এই অক্সিজেনটা কোথায় যাবে, এমনি করে যাবে, এদিকে ঢুকবে এদিকে ঢুকবে, তাহলে অক্সিজেনটা অ্যাকচুয়ালি কোথায় গেছে, এখন আমাদের ফুসফুসে চলে গেছে। এবার ভালো করে কাহিনী শোনো, এই ভালো করে কাহিনী শোনো, আমি যদিও একটু এটা পরে পাশে লিখতে হতো, ভালো করে কাহিনী শোনো। এর পেছন দিকে নালীটার নাম কি, অন্ন নালী বা আমাদের খাবারের নালী। অন্ন নালীটা এবার কি করবে দেখো, অন্ন নালীটা, যদিও আমি জায়গাটা পুরোটা এখানে ইয়ে করে ফেলছি, আমি একটু সাইড দিয়ে দেখালাম, হ্যাঁ এটা মনে করো এদিক দিয়ে যাচ্ছে আর কি, যদিও এদিক হয়ে যায় না সোজা নামে, এটা মনে করো গেল, যাওয়ার পরে তো অবশ্যই নিচে নামবে, তোমরা তো জানো নিচে তো পেটের মধ্যে যাবে, এটা তো আর এখানে কোনো কিছু করবে না, বুকের মধ্যে আর কোনো কিছু হয় না নাকি, নিচের দিকে চলে যাবে। এই দেখো নিচের দিকে নামার পর এই নালীটা এবার, আচ্ছা একটু দাঁড়াও, এটা একটা আমি পরে আঁকি, এটা এখন না এঁকে পরে আঁকি, আপাতত রেখে দাও, এই নালীটার কাহিনী আমরা পরে দেখি। তাহলে অ্যাকচুয়ালি কি হলো বলতো, অক্সিজেনটা কোথায় প্রবেশ করছে, ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। এবার ভালো করে শোনো, মনে করো আমার এটা দেহ, এটা মনে করো আমার দেহ, দেহের মধ্যে কি আছে, অনেকগুলো কোষ আছে, একটা কোষ, দুইটা কোষ, অসংখ্য কি আছে বলতো ভাই, কোষ আছে। ভালো করে কথাটা শোনো। আচ্ছা এরপর এই অক্সিজেন গুলাকে এই এখান থেকে কিছু আছে রক্তনালী, এমনি করে, এগুলো সব রক্তনালী। এখন ভালো করে শোনো, এই যে অক্সিজেনটা এখান থেকে চলে আসে হচ্ছে রক্তনালীর ভেতরে, এসে এই রক্তনালী দিয়ে অক্সিজেন গুলা প্রবাহিত হতে শুরু করে। এরপরে এই যে অক্সিজেন গুলো আছে না ভাই, অক্সিজেন গুলা ঢুকে হচ্ছে কোষের ভেতরে। আর তোমরা সবাই জানো কোষের মধ্যে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড। তোমরা কিন্তু এটা জানার কথা, কোষের মধ্যে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড। মনে রাখো, একটু একটু পরে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে কেমনে তৈরি হয় না হয় কার্বন ডাই অক্সাইড। কোষের মধ্যে তৈরি হচ্ছে কি বলতো, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা ভালো করে শোনো, কার্বন ডাই অক্সাইডটা চলে যায় কোথায়, রক্তে। তাহলে রক্ত থেকে কোষের মধ্যে ঢুকলো কে, অক্সিজেন। কোন অক্সিজেন, এটা তুমি বাইরে থেকে নিছিলা। আর কোষ থেকে রক্তের মধ্যে ঢুকলো কোনটা, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে দেখো, এই রক্তের মধ্যে প্রবাহিত হয়ে সে আবার তোমার ফুসফুসে ব্যাক চলে আসে। কথা বুঝতে পারছো? তাহলে কার্বন ডাই অক্সাইড তাহলে প্রবেশ করলো অক্সিজেন, আর চলে আসলো ফুসফুসের মধ্যে কে, কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড তুমি কি করবা, রাখবা না বের করে দিবা, এই উল্টা বোধ তুমি আবার কি করবে, এটাকে বের করে দিবা। কথা বোঝা গেছে? এবার দেখো তাহলে বহিঃশ্বসন অন্তঃশ্বসন কমপ্লিট। ভালো করে শোনো, বহিঃশ্বসনটা কি, অক্সিজেন প্রবেশ করা এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এটাকে আমরা বলি হচ্ছে বহিঃশ্বসন। অক্সিজেন প্রবেশ করলো ফুসফুসে, কার্বন ডাই অক্সাইড সারা দেহ থেকে ফুসফুসে আসলো, বের হয়ে গেল। তাহলে অক্সিজেন প্রবেশ এবং কার্বন ডাই অক্সাইড বের হওয়া, এটাকে আমরা কি বলি, বহিঃশ্বসন। তাহলে হোয়াট ইজ অন্তঃশ্বসন? দেখো অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকলো না, ঢোকার পর সে এমন কি কাহিনী করলো যেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এটাই হচ্ছে অন্তঃশ্বসন। অক্সিজেন কোষের মধ্যে ঢোকার পর যে কাহিনীগুলো করে, এটাই হচ্ছে অন্তঃশ্বসন। কথা বুঝতে পারছো? তাহলে আমি যদি সিম্পল ভাষায় বলি, বহিঃশ্বসন মানে কি, অক্সিজেন প্রবেশ কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাকে আমরা বলি বহিঃশ্বসন। অন্তঃশ্বসনটা কি, কোষের ভেতরে অক্সিজেন প্রবেশ করার পর যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটানোর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেটাকে আমরা কি বলি, অন্তঃশ্বসন। তাহলে তোমরাই বলো কেন বহিঃশ্বসন নাম বলছি, কারণ সেটা কোষের মধ্যে হয় না, কোষের বাইরে হয়। এই অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এগুলো কোষের ভেতরে হচ্ছে, এগুলো বাইরে হচ্ছে না, এটাকে আমরা বলি কি বলতো, বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন কেন বলছি, কারণ সেটা কোথায়, কার মধ্যে হচ্ছে, কোষের মধ্যে হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে এবার তোমরা একটু সুন্দর করে তুলে নাও, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসন এভাবে তুলো। বহিঃশ্বসনের ক্ষেত্রে লিখো অক্সিজেন প্রবেশ, তোমরা কেউ চিত্র এখন আঁকো না, চিত্র আমি আঁকা নতুন করে এঁকে দিব আবার। অক্সিজেন প্রবেশ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ, আসতো তো আসতো শেষ। অন্তঃশ্বসনটা কি হবে বলতো, অক্সিজেন কোষে প্রবেশ করে তারপরে কি হবে, রাসায়নিক বিক্রিয়া হবে।
রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দুইটা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃশোষণ। তাহলে বলতো অন্তঃশোষণ প্রক্রিয়ায় কি কি জিনিস তৈরি হয়? এই অন্তঃশোষণ প্রক্রিয়া কি হবে? হ্যাঁ, অন্তঃশোষণ প্রক্রিয়া অক্সিজেন কোষে প্রবেশ করবে, রাসায়নিক বিক্রিয়া হবে, এরপরে কি তৈরি করবে? এটিপি আর কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, বহিঃশ্বসনটা কোথায় হচ্ছে? বহিঃশ্বসনের ক্ষেত্রে এমনকি টান দিবা দিয়ে লিখবা কোষের বাইরে, এটা হয় হচ্ছে কোষের বাইরে, আর অন্তঃশ্বসন হয় হচ্ছে কোষের ভেতরে। তাই বলো, তাহলে অন্তঃশ্বসন প্রক্রিয়া কিভাবে হয়? অক্সিজেন কোথায় ঢুকবে বলো তো? কোষের ভেতরে প্রবেশ করবে, রাসায়নিক বিক্রিয়া হবে, কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড আর এটিপি। তাহলে এখন আমাকে বলো তো ভাই, বহিঃশ্বসন আর অন্তঃশ্বসনের মধ্যে শক্তি তৈরি হচ্ছে কোথায়? অন্তঃশ্বসন প্রক্রিয়ায়। কথা বোঝা গেছে? এখন দেখো, এবার তোমাদের মেন কাহিনীতে চলে আসো। তাহলে আমি যদি তোমাকে বলি এটিপি তৈরি হচ্ছে কোথায় বা শক্তি তৈরি হচ্ছে কোথায়? অন্তঃশ্বসনে। এই যে অন্তঃশ্বসন আছে ভাই, এই অন্তঃশ্বসনটা আবার দুই ভাবে হয়। অন্তঃশ্বসন কয় ভাবে হয়? দুই ভাবে হয়। যদি অন্তঃশ্বসন করতে অক্সিজেন প্রয়োজন হয়, মানে অক্সিজেন উপস্থিত থাকে সেখানে, অক্সিজেন যদি সেখানে উপস্থিত থাকে আর অক্সিজেন যদি সেখানে অনুপস্থিত থাকে, দুই ক্ষেত্রে হতে পারে। অক্সিজেন উপস্থিত থাকলে বা অক্সিজেন প্রয়োজন হলে এটাকে আমরা বলি হচ্ছে সবাত শ্বসন। আর যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তখন সেটাকে আমরা বলি অবাত শ্বসন। সবাত মানে কি? স আর বাত মানে হচ্ছে বায়ু, মানে বায়ু সহ শ্বসন। বায়ু থাকলে কি থাকবে? অক্সিজেন থাকবে। অবাত মানে কি বলতো? বায়ু নাই, মানে কি? অক্সিজেন নাই। তাহলে অন্তঃশ্বসন প্রক্রিয়া যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় তখন সেটাকে আমরা বলি সবাত, আর যখন অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তখন সেটাকে আমরা বলি অবাত। বহিঃশ্বসন এটা কি শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রেই হবে নাকি উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে? বহিঃশ্বসন মানে কি? অক্সিজেন গ্রহণ করতে হবে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে হবে। দেখো ভাই, উদ্ভিদও কিন্তু অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কিভাবে করে? ওই যে পাতার যে ছোট ছোট কি থাকে, পত্ররন্ধ্র থাকে না? পত্ররন্ধ্র দিয়ে সে কি করে? অক্সিজেন প্রবেশ করায়, কার্বন ডাই অক্সাইড কি করে? ত্যাগ করে। তারাও কিন্তু শ্বসন করে, তাদের অক্সিজেন দরকার পড়ে। কথা বুঝতে পারছো? তাহলে বহিঃশ্বসন কার কার ক্ষেত্রে হয়? প্রাণীর ক্ষেত্রেও হয়, আবার উদ্ভিদের ক্ষেত্রেও হবে। আবার অন্তঃশ্বসন কার কার ক্ষেত্রে হবে? প্রাণীরও হবে, উদ্ভিদের হবে। কথা বুঝতে পারছো? তাহলে বহিঃশ্বসন অন্তঃশ্বসন কার কার ক্ষেত্রে হবে? সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। আচ্ছা, সবাত শোষণ সবার হবে, অবাত শোষণও সবারই হয়ে থাকে। অবাত শোষণ মূলত তোমরা তোমরা এটা লিখে রাখতে পারো যে আমরা যখন দৌড়াই না, এই জিনিসটা তোমাদের আমি পড়াবো। দৌড়াবো যখন আমরা আমরা ধরো দৌড়াচ্ছি, কিছুক্ষণ দৌড়ানোর পর কি হয়? আমাদের পায়ে ব্যথা শুরু হয় না? আমরা দৌড়াতে পারি না, আমি থেমে যায় না, অবসাদগ্রস্ত হয়ে যায়। ওইখানে কি হয় বলতো? পায়ের ওইখানে আমাদের অবাত শোষণ হয়। অর্থাৎ দৌড়ানোর সময় যখন আমার পা লেগে যায়, বলে আর পারতেছি না দৌড়াইতে, আর হাঁটতে পারতেছি না, কেন এরকম হয় বলতো? কারণ ওই টাইমে ওই আমার কোষের যে আমার যে পেশিতে যে কোষগুলো আছে, ওই কোষগুলোর মধ্যে কি হচ্ছে? তখন অবাত শোষণ হচ্ছে। অবাত শোষণের ফলে একটা অ্যাসিড তৈরি হয়, ওই অ্যাসিডটার কারণে আমরা দৌড়াতে পারি না, আমাদের এখানে ব্যথা মনে হয়। এটা আমরা পড়বো পরবর্তীতে, ঠিক আছে? তাহলে অবাত শোষণের কারণে কি হয়? আমরা যে বেশিক্ষণ দৌড়াতে পারি না, বেশিক্ষণ হাঁটতে পারি না। কথা বোঝা গেছে এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো, তোমাদের বইতে তোমাদের বইতে প্রাণীর দেহে যে শ্বসন এটা কিন্তু নাই। তোমাদের বইতে মেনলি আলোচনা করা আছে উদ্ভিদের শ্বসন। এখন আমরা দেখবো যে উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কেমন। উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াটার ক্ষেত্রে বলো বা প্রাণীর ক্ষেত্রে বলো, শ্বসন প্রক্রিয়া কয়ভাবে হচ্ছে? একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা কি বলতো? অন্তঃশ্বসন। অন্তঃশ্বসনকে আবার দুই ভাগে ভাগ করছে। তার মানে তোমাদের বইতে শ্বসন মানে অ্যাকচুয়ালি কার কথা বলছে জানো? এই যে অন্তঃশ্বসনের কথা বলছে। এই অন্তঃশ্বসনকে তোমাদের বই দুই ভাগে ভাগ করছে, একটা তোমার কি বলতো? সবাত, একটা নাম হচ্ছে অবাত। তো আমরা সবার প্রথমে সবাত পড়বো, তারপরে পড়বো হচ্ছে অবাত। ঠিক আছে, এখন আসো সবাই ছোট করে হেডলাইন দাও, সবাত শ্বসন। কাহিনীর আমরা কাহিনীটা শুরু করি। কাহিনী শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই, শুরু হয়ে গেছে। এটা হচ্ছে একটা গাছ ছিল, গাছের এখানে মনে করো পাতা ছিল। তো অনেকক্ষণ অনেক কাহিনী করার পর, আলোক পর্যায়ে অন্ধকার পর্যায়ে করার পর আমরা গাছ থেকে কি পেয়েছিলাম? গাছ থেকে পেয়েছিলাম হচ্ছে C6H12O6। আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম, সেটা কি বলতো? অক্সিজেন পেয়েছিলাম। এই দুইটা জিনিস আমরা পেয়েছিলাম না সালোক সংশ্লেষণ করার পরে? পাইছিলাম তো নাকি? এখন দেখো, অক্সিজেন এখন কই আছে? গাছের মধ্যে আছে না পরিবেশে ঢুকে গেছে? পরিবেশে ঢুকে গেছে। এটা মনে করো, এটা 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 কি গাছ হয়ে গেছে? এটা মনে করো, আচ্ছা ধান গাছ করে দাও তাহলে ভালো হবে। এটা মনে করো ধানের গাছ। ধানের গাছ কেমন হয়? এটা মনে করো ধান ধরে আছে, এগুলা মনে করো ধান গাছ। তাহলে ধান গাছ, এই শোনো, ধানের পাতার উপর আলো এসে পড়ছিল,
সালোক সংশ্লেষণ হয়েছে, হওয়ার পরে অক্সিজেন আর কি তৈরি হয়েছে বলতো, গ্লুকোজ। ভালো করে কথাটা শুনবা এবার। অক্সিজেন কই চলে গেছে বলতো, পরিবেশে চলে গেছে। এবার গ্লুকোজ কই যাবে? ধান গাছ সুন্দর করে প্রসেস করে এই যে গ্লুকোজটা আছে না ভাই, এই গ্লুকোজটাকে সে ধানের মধ্যে দিয়ে দিছে। কার মধ্যে দিয়ে দিছে? ধানের মধ্যে। তার মানে এখন এটা মনে করো সেই ধান, তো ধানের মধ্যে এখন কি আছে? এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে গ্লুকোজ। কথা বোঝা গেছে? তাহলে কাহিনীর সূত্রপাত আমাদের এখান থেকেই। কি হয়েছে? ধান গাছ ছিল, এটা হচ্ছে ধানের গাছ, ধানের গাছের উপর আলো এসে পড়ছে, পড়ার কারণে এখান থেকে অক্সিজেন তৈরি হয়েছে, সালোক সংশ্লেষণ হয়েছে। অক্সিজেন কোথায় চলে গেছে বলতো? পরিবেশে। আর এখানে কি তৈরি হয়েছিল? গ্লুকোজ। গ্লুকোজটা ধান কার মধ্যে ঢুকাই দিছে? ধান গাছ কার মধ্যে ঢুকাই দিছে বলতো? ধানের মধ্যে। এবার তুমি কি করছো? তুমি এইখান থেকে ধান নিয়ে আসছো আর কি। তুমি মনে করো এই ধানটা এমনি করে খুলে নিয়ে আসলা, তাহলে তোমার কাছে এটা কি আছে? ধান আছে। তাহলে ধানের মধ্যে এখন কি আছে বলো? এই ধানের মধ্যে কি ঢুকানো আছে? এগুলো এগুলো হচ্ছে গ্লুকোজ আছে। তার মানে ধানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কি আছে? গ্লুকোজ আছে। এবার ধান কি তুমি একটা না আনছো নাকি অনেকগুলো আনছো? অনেকগুলা ধানকে এবার সুন্দর করে তুমি রান্না করলা, রান্না করার পরে ধান ফুটে কি হয়ে গেল? ভাত হয়ে গেল। এবার তুমি সেই ভাতটা মনে করো খাইছো। তাহলে ধান, এটা হচ্ছে ধান, ধান থেকে এবার কি হয়েছে বলো? এই চাল, চাল, এটা চাল, চাল থেকে কি হয়েছে? এটা হচ্ছে ভাত হয়ে গেছে। ঠিক আছে? তাই না? এটা না, ধান মানে তো চাল নাকি? তুমি কি ধান পুরো সহ খাও নাকি খোসা ছাড়ানোর পরে খাও? খোসা ছাড়ানোর পরে। তাহলে প্রথমে চাল হয়েছে, তারপর এটাকে আমরা কি বানাইছি? ভাত বানাইছি। আচ্ছা ভাই, এত কাহিনী কেন করতেছি? কারণ হচ্ছে দেখো, উদ্ভিদ হচ্ছে আমাদেরকে শক্তি সরবরাহকারী একটা বস্তু। সে কি করবে? আমাদেরকে খাবার দিবে, তাই না? আমরা কি নিজেরা সূর্যের আলো থেকে আমরা কি বানাতে পারি? আমরা কি শক্তি বানাতে পারবো? এটি এটি বানাতে পারবো? পারবো না। এখন দেখো, এই যে চালটা আছে, ভালো করে সবাই বুঝবা। চাল বা এই যে ভাতের কথা আমি বলতেছি, ভাতটা এবার আছে। এবার তুমি কি করছো? সেই ভাতটা এবার তুমি খাবা, ইনজেস্ট করবা। এবার দেখো ভাই, সবাই খেয়াল করো, আমরা এবার বিস্তারিত সেই চিত্রটা এবার একটু তোমাদের এঁকে দেখাই। তো এইটা ছিল, এর নাম মনে করো মদনলাল। এটা হচ্ছে মদনলালের, ঠিক আছে? এরকম। এই এটা হচ্ছে নাক। এক চিত্র আঁকো তো, পর্যন্ত আঁকো, এক চিত্র আঁকো তাড়াতাড়ি। যদি এরকম থাকে না, আর তোমাদের সহজে বোঝানোর জন্য বললাম আর কি। আঁকো আঁকো আঁকো, বেড়া নাই। এটাকে আমরা বলছি হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে মাথা, গলা। গলা থেকে কয়টা নালী নেমে গেছে নিচের দিকে? সিম্পল ভাষায় বুঝো, তাকাও। গলা থেকে নেমে গেছে প্রথম দিকে, সামনের দিকে নালী, শ্বাসনালী। শ্বাসনালী নামতেছে নামতেছে নামতেছে, নামার পরে এই বুকের এইখানে এসে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা চলে যায় দেখো ডান দিকে, ডান ফুসফুসে। একটা চলে যায় বাম দিকে, কোন ফুসফুসে? বাম ফুসফুসে। আর এই নালীর ঠিক পিছন দিকে কোন নালী আছে? আরেকটা বলো তো, অন্ননালী আছে। এই অন্ননালীটা নিচের দিকে নামতেছে, নামতে 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 যখন আমার বুক পার হয়ে গেছে, দেখো সে এসে কি হয়ে গেছে? পাকস্থলী হয়েছে। পাকস্থলী থেকে কি তৈরি করছে? আস্তে আস্তে কি, এটা হচ্ছে আমাদের হাগু রাস্তা। শেষ। প্রাইভেট থাকলে চলে যাও, কি করবা? হইলো হইলো হইলো, এই পর্যন্ত হয়েছে? চিত্র আঁকো তাড়াতাড়ি। এই ভাতটাকে তুমি তুলে আয় না এখানে বসাইছো এবার। এটা মনে করো সেই ভাত। এটা হচ্ছে ভাত, আর ভাতের মধ্যে কি আছে বলো? গ্লুকোজ। ঠিক আছে?
আর বাইরে থেকে কি ঢুকছে? অক্সিজেন। এটা ছিল অক্সিজেন, এমনি করে গিয়ে, আচ্ছা আমি একটু এটা বাউন্ডারিটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মুখের বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের নাকের বাউন্ডারি। অক্সিজেনটা এবার কি করছে? এই দিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে এসে সেইখানে প্রবেশ করবে, এখানে অক্সিজেন প্রবেশ করছে, এখানে আসছে হচ্ছে অক্সিজেন। আর আমি যে ভাতটা খাইছিলাম সেই ভাতটা চলে আসলো মুখের মধ্যে, মুখ দিয়ে আলটিমেটলি সেই ভাতটা এবার চলে আসবে এখানে, এখানে এসে ভাতটা এবার এখানে মনে করো আছে। ভাতের মধ্যে কি আছে? এটা গ্লুকোজ। এটা মনে করো ভাত নামতেছে নিচে, নেমে কোথায় ঢুকলো? সে পাকস্থলীর মধ্যে ঢুকছে। তাহলে ভাত এখন কোথায় আসলো বলো? পাকস্থলী বা পেটের মধ্যে আসছে আমাদের, ঠিক আছে। আর অক্সিজেন কই গেছে? এই অক্সিজেন কই গেছে? ফুসফুসে চলে গেছে। ওকে। আচ্ছা, পাকস্থলীর মধ্য থেকে ভাত, ভাতকে পাকস্থলী থেকে বিতাড়িত করে দেওয়া হয়, তোরা এখানে রাখ বানাতে চলে যা। কারণ ভাতকে এখান থেকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? আচ্ছা একটু বড় করে দেই জায়গাটা। ভাতকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় এই জায়গাটার ভিতরে, যাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্রান্ত্র, তাই না? দেখো ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই জায়গাটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমাদের। তাহলে ভাত এখন কই আছে বলো? ভাত আছে এখন ক্ষুদ্রান্ত্রের মধ্যে। দেখো, ক্ষুদ্রান্ত্রের মধ্যে যখন ভাত চলে আসবে, ভাতের ওপর তোমরা এটা শিখবা, পরে আস্তে আস্তে শিখবা। ক্ষুদ্রান্ত্রে যে দেয়াল আছে না ভাই, খেয়াল করে যে দেয়ালটা আছে না ক্ষুদ্রান্ত্রের, ক্ষুদ্রান্ত্রের দেয়াল থেকে কিছু পদার্থ ক্ষরণ হয় এমনি করে এই ভাতের উপরে, এমন করে। এদেরকে আমরা বলি এনজাইম। কি বলি এদেরকে? এনজাইম। তখন পুরা ভাতকে ভাঙ্গা চুরা একদম শেষ করে ফেলবে আর কি। ভাতকে ভেঙে তারা এখান থেকে, এর ভেতর ভাতের মধ্যে কি ছিল? গ্লুকোজ ছিল না? গ্লুকোজ কি একটা আছে নাকি অসংখ্য গ্লুকোজ আছে? অসংখ্য গ্লুকোজ। এই ভাতকে ভেঙে তারা ছোট 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 অনেকগুলা গ্লুকোজ তৈরি করে ফেলবে। তাহলে বলতো, ভাতকে ভেঙে গ্লুকোজ বানানো হচ্ছে কোথায়? ক্ষুদ্রান্ত্রের মধ্যে। কে করতেছে এটা? ক্ষুদ্রান্ত্রের দেয়াল থেকে খরিত হওয়া কারা? এনজাইম। তাহলে ক্ষুদ্রান্ত্রের দেয়াল থেকে খরিত এনজাইম ভাতকে ভেঙে কিসে পরিণত করে ফেললো এখানে বলতো? গ্লুকোজ। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার পা কোথায় দেওয়া যায়? আচ্ছা, এখানে মনে করো, এটা মনে করো তোমার পা, সাপোজ এই ছোট পা, এটা মনে করো ছোট পা, এটা মনে করো তোমার পা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো, পায়ের ভেতরে ভালো করে শোনো, পায়ের ভেতরে মনে করো অসংখ্য কোষ আছে। এটা মনে করো একটা কোষ, এখানে মনে করো আরেকটা কোষ, মনে করো কোষ আছে এমনি করে পায়ের ভেতর, ঠিক আছে। এবার এবার আমার দিকে কি আছে? রক্তনালী আছে না? রক্ত আছে তো। তো রক্তনালীটা কি করে? এই যে ফুসফুস আছে না ভাই, ফুসফুসের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয়। যদি এমনি প্রবাহিত হয় না, সহজ করে বোঝানোর জন্য বলতেছি, এটা এদিক দিয়ে গিয়ে এমনি করে গিয়ে সে হচ্ছে কই থাকে? আমাদের পায়ে চলে যায় আর কি, মনে করো। কোথায় চলে গেল বলো? পায়ে। কথা বোঝা গেছে? এবার এবার ভালো করে শোনো। আচ্ছা মনে করো এদিক দিয়ে না, এটাকে ঘুরায় নিয়ে আসি। এদিক দিয়ে মনে করো, ওই তো একই কাহিনী, এদিক দিয়ে নিয়ে আসলাম, মনে করো নিয়ে আসার পর এমনি করে মনে করো নিয়ে আসলাম। তাহলে এখন খেয়াল করো, এই যে এখানে যে অক্সিজেনটা আছে ভাই, তাকাও, অক্সিজেনটা কোথায় ঢুকবে? রক্তের মধ্যে অক্সিজেন ঢুকে গেছে। অক্সিজেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অক্সিজেন দিকে যাওয়ার পর এখানেও কি আছে? অক্সিজেন আছে। পুরো জায়গা জুড়ে কি হয়ে গেছে? অক্সিজেন অক্সিজেন হয়ে গেছে। এবার এই রক্তের ভেতরে তুমি যে গ্লুকোজ খাইলা না, গ্লুকোজে ভানা হয়েছিল না তোমার ক্ষুদ্রান্ত্রের ভেতরে, ক্ষুদ্রান্ত্র থেকে রক্তের মধ্যে এবার এই গ্লুকোজ গুলা প্রবেশ করবে এমনি করে। এগুলো কি বলতো? গ্লুকোজ। কথা বোঝা গেছে? এই গ্লুকোজ গুলো এমনি করে প্রবাহিত হতে হতে তারা কোথায় চলে আসবে? এখানে আসবে। কথা বুঝতে পারছো? এবার খেয়াল করো, অক্সিজেন, আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে থাক। এখানে কি হবে? এই যে অক্সিজেনটা আছে না, অক্সিজেনটা ঢুকবে হচ্ছে ডিরেক্ট কোষের ভেতরে। ঠিক একইভাবে এই যে গ্লুকোজটা আছে না, গ্লুকোজটাও ঢুকবে ডিরেক্ট কোষের ভেতরে। তাহলে বলো তো, কোষের ভেতরে এখন কে কে অবস্থান করতেছে? অক্সিজেন আর গ্লুকোজ। এখন আমি এই কোষটাকে একটু বড় করে দেখাচ্ছি। এইটা হচ্ছে মনে করো সেই কোষ আমার, দেখা যাচ্ছে এখানে?
আচ্ছা একটু উপরে আর কি। এই তাহলে কাকে বড় করলাম এখানে আমরা? এই কোষটাকে এবার আমি একটু কি বলছি বড় করছি, এটা মনে করো সেই কোষটা। তাহলে আমাকে বলো তো ভাই, কোষের ভেতরে এখন কে কে আছে? অক্সিজেন আছে আর সাথে কে আছে? এইটার নাম হচ্ছে ভাই গ্লুকোজ। আচ্ছা এবার ভালো করে শোনো, তাহলে আমি অক্সিজেন ঢুকাইছি, এখান থেকে গ্লুকোজকে আমি কোথায় ঢুকাইছি বলতো? রক্তের মধ্যে ঢুকাইছি। এই দুইজনে এখন কোথায় ঢুকছে? আমার কোষের মধ্যে ঢুকছে, পায়ের কোষের মধ্যে ঢুকছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি ভালো তো? গ্লুকোজ। এখন কি হবে জানো? অক্সিজেন গ্লুকোজের সাথে বিক্রিয়া করবে, ভয়ঙ্কর বিক্রিয়া। বিক্রিয়া করার পর অনেকগুলা কাহিনী হবে এখানে, তোমরা এটা শিখবা। বিক্রিয়া হওয়ার পরে এখান থেকে সে দুইটা জিনিস তৈরি করবে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর একটা তৈরি করবে হচ্ছে প্রচুর পরিমাণে এটিপি, শক্তি তৈরি করবে। তাহলে বলো তো গ্লুকোজকে ভাঙলে আমরা কি কি পাই? কার্বন ডাইঅক্সাইড পাই, আর কি পাই বলতো? এটিপি পাই। এটিপি পাই হচ্ছে টোটাল 38টা। কয়টা এটিপি পাই আমরা? 38। তোমরা শিখবা। কার্বন ডাইঅক্সাইডও পাই আমরা, অনেকগুলো কার্বন ডাইঅক্সাইড পাই, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড আর কি বলতো? এটিপি বা শক্তি। ইহাকেই বলা হয় অন্তঃশ্বসন। এই প্রক্রিয়ার নাম কি বলতো? অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন কি ছিল? এই বহিঃশ্বসন কি ছিল? অক্সিজেন প্রবেশ, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া, এটা ছিল ইয়াসের। তাহলে অন্তঃশ্বসনের কাহিনী বোঝা গেছে ভাই। অন্তঃশ্বসনটা অ্যাকচুয়ালি কি? বাইরে থেকে ঢুকবে অক্সিজেন আর পেট থেকে আসবে গ্লুকোজ, এই দুটাকে ভাঙ্গা তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড আর এটিপি, এটাকে আমরা বলবো হচ্ছে অন্তঃশ্বসন। তো এই বিক্রিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে হলো নাকি অনুপস্থিতিতে হলো? তাহলে এই শ্বসনটা কি সবাত নাকি অবাত? এটা কি বলবো? এই অন্তঃশ্বসনটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে সবাত। অন্তঃশ্বসন কয় প্রকার ছিল? 2 প্রকার না? তাহলে এটা কোনটা হচ্ছে? সবাত। কয়টা বাজে? টাইম শেষ? কয়টা বাজে? আচ্ছা 2 মিনিট আছে। এই দেখো একটু লাস্ট 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 শেষ, আমাদের পড়া শেষ আজকে, এতটুকু বোঝানো ছিল। এই দেখো তাহলে কি বললাম আমরা? গ্লুকোজকে কে ভাঙবে ভাই? অক্সিজেন ভাঙবে না? অক্সিজেন গ্লুকোজকে ভাঙা কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড আর এটিপি। এই প্রক্রিয়াকে আমরা কি বলি বলতো? অন্তঃশ্বসন, বা এটাকে আমরা বলি সবাত শ্বসন। এই 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 কাহিনীটা টোটাল 4টা ধাপে হয়, এত সহজ না ভাই। গ্লুকোজকে ভাঙা এত সহজ না। গ্লুকোজকে ভাঙতে গেলে তোমাকে কয় ধাপে ভাঙতে হবে? 4টা ধাপ আছে। এই 4টা ধাপের নাম লিখে বাড়ি চলে যাও। এটাকে ভাঙতে গেলে কয়টা ধাপ আছে আমার বলতো? 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ আর 4 নম্বর ধাপ। 1 নম্বর ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। হ্যাঁ এটা পড়াইছিলাম না? গ্লাইকোলাইসিস। তারপরেরটা নাম কি ছিল? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তারপরেরটা নাম কি ছিল? ক্রেবস চক্র। আর একটা নাম ছিল কি বলতো? ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইটিসি। তাহলে বলো অক্সিজেন গ্লুকোজকে কি সরাসরি ভাঙতে পারবে নাকি 4টা ধাপে ভাঙবে? এই কয়টা ধাপে ভাঙবে? 4টা। 4টা ধাপের নাম কি? প্রথমে হবে গ্লাইকোলাইসিস, তারপরের গুলো হবে, তোমরা কিন্তু অলরেডি জানো ভাই, কোনটা আমাদের মাইটোকন্ড্রিয়ায় হয়? কোন 3টা? এই 3টা কোথায় হয় আমাদের? মাইটোকন্ড্রিয়াতে হয়। আর এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে সাইটোপ্লাজম। আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে ধাপগুলা, ঠিক আছে? কালকের ক্লাস কেউ মিস করো না, কালকে একটা মজার ক্লাস আছে। কালকে এরকম হতে পারে আধা ঘন্টা আগে পড়া শেষ।